অন হয়েছে না? গত ক্লাসে আমরা গত ক্লাসে এটার অর্থাৎ যখন লাল সালু উপন্যাসটি নিয়ে আলোচনা করেছিলাম তখন এটার মূলভাব সম্পর্কে আমরা আগে জেনেছিলাম, এরপর না পড়া করছিলাম। আজকেও একটু আমরা মূলভাব সম্পর্কে আলোচনা করব। এই নাটকটির নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা নাটক। এটার মূলভাবটা আলোচনা করার পর মূল আলোচনা ফিরব। তৎকালীন সময় ভারতবর্ষ অর্থাৎ পাকিস্তান এবং ভারত মিলে একটি রাষ্ট্র ছিল। রাষ্ট্রের নাম ছিল কি? ভারত। কি ছিল? ভারত। এই রাষ্ট্রের মধ্যে ভাষাগত মিল থাকলে তখনকার সময় যখন ভাষাগত মিল থাকবে তখন একজনকে নবাব বানানো সিদ্ধান্ত নিত। সেখানে তোমার কর্ণাটক, বিহার, বাংলা, উড়িষ্যা এগুলো ভাষাগত মিল থাকার কারণে তোমার সেখানকার নবাব ছিল আলীবর্দীকা। আলীবর্দীকার নাম শুনছো? আলীবর্দীকা হচ্ছে তোমার নবাব সিরাজউদ্দৌলার কে? না, ওনার পুত্র সন্তান ছিল না, ছিল তিনটি কন্যা। কন্যাগুলোর নাম হচ্ছে প্রথম ঘসেটি বেগম অর্থাৎ মেহেরুন্নেসা, তারপর ছিল মাইমুনা, আরেকজন ছিল আমিনা বেগম। এই আমিনা বেগম থেকে পুত্র সন্তান হয়েছিল কে? নবাব সিরাজউদ্দৌলা। দেখতে একটু সুদর্শন পুরুষ ছিল এবং শক্তিশালী ছিল, যার ফলশ্রুতিতে তোমার আলীবর্দীকা সিদ্ধান্ত নিয়েছিল কাকে নবাব বানাবে? নবাব সিরাজউদ্দৌলাকে। এদিকে রাজমাতা হওয়ার স্বপ্ন দেখতো কে? গসেটি বেগম। তো গসেটি বেগমের সন্তান ছিল না। সন্তান না থাকলে তার রাজমাতা হওয়া সম্ভব না। তো ওইদিকে মাইমুনার যে একটা সন্তান ছিল, নাম কি? শোকতজং। মাইমুনার সন্তানের নাম কি? শোকতজং। শোকতজংকে লালন পালন করতেছে কে? ঘসেটি বেগম। কেননা যখন শোকতজং বড় হওয়ার পর তাকে যদি সিংহাসনে বসানো যায় তখন সেখানকার নবাব হয়ে যাবে কে? শোকতজং, এবং রাজমাতা হবে কে? ঘসেটি বেগম। এটা একটা সে নকশা ছিল, কিন্তু এইদিকে শোকতজং ছিল তোমার খারাপ একটা দুশ্চরিত্র লোক। হ্যাঁ, আসো। তো তোমার শোকতজং ছিল অত্যন্ত একটা খারাপ লোক, দুশ্চরিত্র লোক। তো তাকে দিয়ে কিন্তু রাজ্য পরিচালনা করা সম্ভব না। তো এদিকে ইংরেজরা কোথায় আগমন করতেছে? ভারতবর্ষে আগমন করতেছে। এদিকে তোমার আলীবর্দীকা তাদেরকে, ইংরেজদেরকে তোমার ব্যবসা বাণিজ্য করার একটা সুযোগ তৈরি করে দিয়েছিল পরবর্তীতে। তবে তাদের সাথে একটা চুক্তি হয়েছিল, তোমরা কোনো ধরনের এখানে বাড়ি ঘর কিংবা রাজনীতির বা অস্ত্র এগুলো ব্যবহার করতে পারবে না। কিন্তু তারা ফুটুলিয়াম দুর্গে আশ্রয় নিয়ে তারা কিন্তু কি অস্ত্র এবং বিভিন্ন ধরনের নীল নকশা ছিল, অর্থাৎ ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের বদলে তারা কি করছিল? রাজনীতির মাঠ তৈরি করছিল। তো যার ফলশ্রুতিতে তোমার তোমার নবাব সিরাজউদ্দৌলা তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ করার সিদ্ধান্ত নিল। তো ওখানে তোমার যুদ্ধ করার মূল কারণ হচ্ছে, যখন আলীবর্দীকার মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলাকে যখন সিংহাসনে আরোহণ করার ব্যবস্থা করে দিল আলীবর্দীকা, তখন ইংরেজরা তাকে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানায়। এমনিতে নিয়ম হচ্ছে যে কোনো একজন রাজ্যের রাজা হলে তাকে সংবর্ধনা জানানো উচিত, কিন্তু জানায় না। আর একটা কথা, তাদেরকে কোনো ধরনের অস্ত্র মজুদ করার জন্য নির্দেশ দেয় না, কিন্তু তারা অস্ত্র কোষাগারে কি জমা রাখছিল। এটার ফলে তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ হওয়ার আশঙ্কা ছিল। আর এদিকে যুদ্ধের আগে তোমার নবাব সিরাজউদ্দৌলার পক্ষ বিপক্ষ ছিল। পক্ষে ছিল মোহনলালের নাম শুনো না? মোহনলাল, মীর মর্দান, তারপর হচ্ছে নারায়ণ সিং এর নাম শুনছ? নারায়ণ সিং, উনি পশু পাখির রাইসুল জোহালা বলে, অর্থাৎ ওনার উপনাম হচ্ছে রাইসুল জোহারা। পশু পাখির বাসা বুঝতো, নাচ গান করতো। ওইদিকে নবাবের বিরুদ্ধে ছিল ঘসেটি বেগম, রায় দুর্লভ, রাজবল্লভ, আর হচ্ছে তোমার মীর মিরর, এটা হচ্ছে মীর জাফরের ছেলে ঘসেটি বেগম। এরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, কিন্তু নবাব তোমার
আহ ইংরেজদেরকে যুদ্ধে পরাজিত করে প্রথমবারের মতো কলকাতা থেকে বিতাড়িত করলো। কলকাতা থেকে বিতাড়িত করার পর কলকাতার নাম দিয়েছিল আলীনগর। আলীনগর দেওয়ার পর সেখানে দেওয়ানের দায়িত্ব দিয়েছিল মানিক সাদকে। মানিক সাদও কিন্তু তার বিরুদ্ধে, নবাবের বিরুদ্ধে ছিল, কিন্তু নবাব তা জানতো না। তো ওনাকে যখন দেওয়ানের দায়িত্ব দিল, এরপরে নবাব নবাব মনে করছিল এরা আর অন্যায় করবে না, মানিক সাদ এরা অন্যায় করবে না, এর দায়িত্ব দিই। কিন্তু পরবর্তীকালে দেখতেছে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কারা, মানিক সাদ। তখন ইংরেজদের কাছ থেকে টাকা গেলে কেউ উমিসাদ নামে একজন দুমুখো সাপ সাপ, ও নবাবের কাছ থেকে টাকা নিত, আবার কার থেকে নিত, এই যে মীর জাফরের কাছ থেকে টাকা নিত, দুই পক্ষে কথা বলতো। উমিসাদকে হাতে করে ইংরেজরা 17,000 টাকা, মাত্র 17,000 টাকা দিয়ে মানিক সাদকে 12,000 দিয়ে সে 5,000 টাকা রেখে দিয়ে আবার ইংরেজদেরকে কলকাতায় গমন করানোর ব্যবস্থা করে দেয়। তো তখন আর নবাব কিছু বলে নাই, তাদের ক্ষমা করে দেয়। কিন্তু তারা একটা একটা নীল নকশা ছিল যে লবণ শাসাদের কাছ থেকে 2 টাকার লবণ 5 টাকা দিয়ে কিনে নেয়। 2 টাকা, এগুলো বিক্রি করার কথা ছিল কত টাকা, 2 টাকা, কিন্তু ইংরেজরা কিনে নেয় কয় টাকা, 5 টাকা। লাভবান যেখানে সেখানে তো বিক্রি করবে, এটা স্বাভাবিক বিষয়। যখন 2 টাকার লবণ 5 টাকা দিয়ে বিক্রি করে দেয়, তখন সবাই ইংরেজদেরকে কি করে, লবণ বিক্রি করতে থাকে। তখন এর ফলে তোমার পুরো ভারতবর্ষে আর কি নাই, লবণ নাই। এর পরের বছর তারা লবণ বিক্রি করতেছে শত শত টাকা দিয়ে, কিন্তু লবণ নাই, লবণ তো কিনতে হবে। তো এরপরে শাসাদেরকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, শাসাদের বউদের ধরে নিয়ে যাচ্ছে। তো তখন একটা নবাবের খানে গেল, নবাব নিজেকে নিজে প্রহার করতে লাগলো, আমি দ্বিতীয়বার তাদেরকে কি করি, আমার রাজ্যে স্থান দিই, এটা আমার অপরাধ। এইদিকে ইংরেজদের সাথে সম্পর্ক তৈরি করে মতিঝিল প্রাসাদ নামে মীর মিলরের বাসায় ঘোষেটি বেগম, রায় দুর্লভ, এরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে যে ইংরেজদেরকে হাতে করে নবাবকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। নীল নকশা আঁকতেছে। তো এদিকে ইংরেজরাও আগমন করলো তাদের প্রাসাদ চুক্তির মধ্যে। তো তখন চুক্তি হয়েছিল শোকতজংকে কি করবে, তোমার সিংহাসনে বসানোর ব্যবস্থা করে দিবে। কিন্তু শোকতজন ছিল নারী লোভী, তাকে দিয়ে সম্ভব না। আবার এর পরবর্তীতে তোমার রায় দুর্লভকে সিংহাসনে বসানোর কথা, কিন্তু রায় দুর্লভের সাথে একটা গসিটি বেগম সম্পর্ক ছিল, সেটাও তারা জানতো। তার ফলে তাকেও ক্ষমতায় বসানোর সিদ্ধান্ত যে গ্রহণ করেছিল সম্ভব হয়নি। তো এইদিকে পরবর্তীতে ইংরেজরা সিদ্ধান্ত নিয়েছিল তোমার মীর জাফরকে সিংহাসনে বসাবে। তো এদিকে কিন্তু নবাব জানতো না যে মীর জাফর এরা নবাবের বিরুদ্ধে চারণ করতেছে, এটা জানতো না। কিন্তু ওখানে যখন যুদ্ধ হবে, পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল, জানো মুখস্থ আছে, 1757 সালে 23শে জুন। কত সালে? 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল। তো তোমার এদিকে নবাব জানতো না যে মীর জাফর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আসলে মীর জাফর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো। আবার সেখানকার তোমার যারা সৈন্য ছিল, সৈন্যদের প্রধান ছিল কে, মীর জাফর। তো এদিকে নবাবের সৈন্য সংখ্যা ছিল 50,000, আর ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। এর ফলেও ইংরেজদের কাছে পরাজিত হয় নবাব। কেন? এই যে মীর জাফর বেইমানি করে। এর ফলে তার স্ত্রীকে নিয়ে, স্ত্রীর নাম ছিল লুৎফুন্নেসা, লুৎফুন্নেসাকে নিয়ে তারা পাটনার দিকে গমন করতেছে, যেহেতু তাকে হত্যা করতে পারে। কিন্তু সেখানে নবাবকে কি করে ফেলে, ধরে ফেলে। নবাবের সাথে, নবাব সিরাজউদ্দৌলার সাথে মানুষ এতটাই বেইমানি করে যে তার শ্বশুর ইরিস্কা তাকে সৈন্য দিবে বলে টাকা নিয়েছিল, ওই সৈন্য দিবে বলে টাকা নিয়ে টাকাগুলো খেয়ে ফেলছে। এত বড় বেইমানি করে সবাই, কার সাথে, নবাবের সাথে। তো তখন তাকে ধরে ফেলে। তার একটা সৎ ভাই ছিল, সবাই সিদ্ধান্ত নিয়েছিল নবাবকে হত্যা করবে। নবাবের সৎ ভাই নাম জানো, নাম হচ্ছে
মোহাম্মদী বেগ কার মাধ্যমে? মোহাম্মদী বেগের মাধ্যমে নবাবকে হত্যা করা। এর ফলে নবাবকে হত্যা করে কি? মোহাম্মদী বেগ। এই থেকে ইংরেজরা আমাদের ভারতবর্ষে অর্থাৎ আমার এশিয়াতে 200 বছর শাসন করে এই নবাবের পরাজিতের মাধ্যমে। এটা ছিল মূল ভাব। তাহলে এটা অঙ্কে অঙ্কে বিভক্ত, বিভিন্ন অঙ্কে অঙ্কে বিভক্ত। আমি শুরু করতেছি। প্রথম দৃশ্য, নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম আক্রমণ করলে, নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম আক্রমণ করলে ক্ল্যাটক এবং ড্রেককে পরাজিত করে। কোথায় আক্রমণ করে? নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ করে এবং ক্ল্যাটক এবং কি ড্রেককে কি করে? পরাজিত করে এবং তাদেরকে দুর্গ থেকে বিতাড়িত করে। তাদেরকে কি করে? দুর্গ থেকে বিতাড়িত করে। এরপর নবাব কলকাতাকে দখল করে কলকাতার নামকরণ করে তোমার আলীনগর। কি নাম? কলকাতার নামকরণ করে কি? আলীনগর। তখন কলকাতা থেকে বিতাড়িত করেছিল কাদের? ইংরেজদের, এবং ক্ল্যাটক এবং ড্রেককে পরাজিত করে। এরপরে আলীনগর নামকরণ করে কলকাতার নাম। এরপরে আলীনগরের সেখানকার দেওয়ানের দায়িত্ব দেয় মানিক সাদকে। মানিক সাদের তো নাম বলছি আমি। এরপরে হলওয়েলকে বন্দি করে রাজধানী যে মুর্শিদাবাদ ছিল, রাজধানী মুর্শিদাবাদে কি তাদেরকে নিয়ে চলে, তাকে নিয়ে বন্দি করে, তাকে নিয়ে কারাগারে বন্দি করে ফেলে মুর্শিদাবাদে, অর্থাৎ রাজধানী। হলওয়েল নাম কি? হলওয়েল। দ্বিতীয় দৃশ্য, কলকাতা থেকে তাড়া খেয়ে ইংরেজরা চলে যায়। তখন ফোর্ট উইলিয়াম জাহাজে কি তারা কি করে? আশ্রয় নেয় এবং সেখানে বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে থাকে যে কলকাতা তারা আবার কি করবে? ফিরে আসবে। হলওয়েল ওয়ার্ডস মুক্তি পেয়ে এখানে আসে। কোথায়? কলকাতায় আবার ফিরে আসে। উমির চাঁদের চিঠি থেকে জানা যায় আবার ইংরেজরা কোথায়? কলকাতায় ফিরে আসবে। উমির চাঁদ মানে দুই মুখো সাপ, তার কাছ থেকে শোনা যায় যে উমির চাঁদের মাধ্যমে, উমির চাঁদের চিঠি থেকে জানা যায় যে মানিক চাঁদকে হাত করে, তখন মানিক চাঁদ ছিল দেওয়ান কোথাকার? আলীনগরের, অর্থাৎ কলকাতার দেওয়ান। তাকে হাতে রেখে উমির চাঁদের মাধ্যমে মানিক চাঁদকে তারা বসে নিয়ে আসে। কারা? ইংরেজরা। ইংরেজরা আবার কি কলকাতায় ফিরতে থাকে, তারা আবার ব্যবসা বাণিজ্য করতে থাকে। চিঠিতে আমরা এটাও জানতে পারি যে শোকজ্জ্বল নবাবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করতেছে। এরপর দেখো দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য, নবাবের প্রধান যে রাজ্যের প্রধান প্রধান যারা চরিত্রগুলো ছিল, রাজবল্লভ, রায়দুর্লভ, মির্জাফর, শওকত শেখ, তাদেরকে নবাব সিরাজউদ্দৌলার দরবারে ডাকে। কার দরবারে? নবাবের দরবারে, প্রাসাদে ডাকে আর কি। কেন? ইংরেজরা লবণ ব্যবসায়ীদের স্ত্রীদেরকে অত্যাচার করবে, কেন নির্যাতন করবে, এই নিয়ে কথা বলার জন্য। তারপর দেখো এর জন্য নবাব সিরাজউদ্দৌলা নিজেকে কি করতেছে? দায়ী করতেছে। কেন? তারা যেহেতু ইংরেজ তোমার যে লবণ শাসা তাদেরকে অত্যাচার করতেছে, কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেছে না। এই জন্য নবাব নিজেকে কি করতেছে? নিজেকে নিজে দায়ী করতেছে। এরপর দেখো তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে ভবিষ্যতে নবাবের পক্ষে কাজ করবে। কারা? যে তাদের রাজ্যে প্রধান যারা লোক ছিল, তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর কোনোদিন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। তারা কিন্তু নবাবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছিল সেটা জেনে গিয়েছিল কে? নবাব। পরবর্তীতে তারা ক্ষমা চায়, তখন নবাব তাদেরকে কি করে? ক্ষমা করে। দ্বিতীয় দৃশ্য, এরপর নবাবের দরবারে অর্থাৎ রাজপ্রাসাদে রায়দুর্লভ, মির্জাফর, শওকত শেখকে অপমান করায়। কাদেরকে অপমান করতেছে? নবাব অবশ্য অপমান করছে তাদেরকে। তারা নিজের স্বার্থ রক্ষার জন্য মির্জাফরের আবাসে অর্থাৎ মির্জাফরের বাসায় মন্ত্রণা সবাই যোগ দিয়ে ষড়যন্ত্র শুরু করে। কেন? তাদেরকে যে নবাব অপমান করছিল, এই জন্য তারা নবাবের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করলো। কেননা নবাবের কাছ থেকে কি করতে হবে? তোমার সিংহাসন নিয়ে ফেলতে হবে। তাদের পরিকল্পনা বাস্তবায়নে ইংরেজদের কিভাবে হাত করা যায় সেটা নিয়ে তারা বিভিন্ন ধরনের আলোচনা করতেছে। যেভাবে হোক নবাবকে রাজ্য থেকে বিতাড়িত করতে হবে, তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল। তারপর দেখো তৃতীয় দৃশ্য, ষড়যন্ত্র
হওয়ার পর তারা ষড়যন্ত্র করে একটা সিদ্ধান্ত নিয়েছিল, মিলনের বাসায় একত্র হয়ে ষড়যন্ত্র করতে লাগলো এবং রায় দুর্লভ সভা শুরু পূর্বে মিলনের কাছে এসে তার দাবি গুলো পেশ করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে হাজির হয় ওয়াটস এবং ক্লাইভ। ক্লাইভের নাম শুনো নাই? ওয়াটস এবং ক্লাইভ হাজির হয়ে তারা একটা দলিল চুক্তি করে। কার সাথে? মীর জাফরদের সাথে। ইংরেজরা নবাবের পরাজয়ের পরে কে কি জিনিসগুলো নিবে সেগুলো নিয়ে একটা দলিল করে। দলিলে এটি স্পষ্ট হয় যে মীর জাফর নামে রাজা হলেও দেশ শাসন করবে ইংরেজি কোম্পানি। নবাবকে হত্যা করার পর সেখানকার সিংহাসনে বসবেন মীর জাফর, কিন্তু শাসন করবে ইংরেজরা। সভা শেষ হলে মোহনলাল সেখানে উপস্থিত হয়। মোহনলাল ফুচালে তারা কি করে, তারা যে সিদ্ধান্ত নিচ্ছিল সেগুলো অফ করে দেয়। মোহনলাল কার পক্ষে? মোহনলাল কার পক্ষে? নবাবের পক্ষে। তো নবাবের পক্ষে যেহেতু মোহনলাল সেখানে প্রবেশ করলে তারা কথা বলা বন্ধ করে। এরপর দেখো তৃতীয় অঙ্ক। লুৎফুন্নেসার কক্ষে লুৎফুন্নেসা ও আমিনা বেগম উপবিষ্ট। লুৎফুন্নেসা কে আর আমিনা, তারা একটি কক্ষে বসে রইল। হঠাৎ করে ঘসেটি বেগমের সেখানে উপস্থিত হলে তারা খুব প্রকাশ করতে থাকে। সিরাজ সেখানে এসে খালাকে জানায় তিনি গৃহবন্দী, কেননা ঘসেটি বেগমকে বন্দী করেছিল নবাব। বন্দী করার কারণ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যে সেগুলো নবাব জেনে গিয়েছিল। এই জন্য তাকে কি করে, তাকে গ্রেপ্তার করে। কাকে? ঘসেটি বেগমকে। ঘসেটি বেগম এমনিও নবাবকে দেখতে পারতো না, কেননা ঘসেটি বেগম একটা ছেলের সাথে খারাপ সম্পর্ক ছিল, নাম হচ্ছে হুসাইন কলি। হুসাইন কলির সাথে সম্পর্ক খারাপ ছিল। তো নবাব সিরাজউদ্দৌলা যখন নবাব হয়নি, তখন তোমার আলীবর্দীকা অর্থাৎ নবাবের নানার সিদ্ধান্তে হুসাইন কলিকে হত্যা করে। এরপর থেকে তোমার ঘসেটি বেগম নবাবের বিরুদ্ধে অবস্থান নেয় আর কি। এরপরে দেখো কক্ষ থেকে আমিনা আর ঘসেটি বেরিয়ে গেলে সিরাজ তার নিজের অসহায়ত্বের কথা ব্যক্ত করেন লুৎফুন্নেসার কাছে, যে ঘসেটি বেগম সবাই আমার বিরুদ্ধে চারণ করতেছে, এগুলো বলতে থাকে। পরে মোহনলাল খবর দেয়, লুৎফুন্নেসার অনুরোধ উপেক্ষা করে নবাব বেরিয়ে পড়েন সেখান থেকে। দ্বিতীয় দৃশ্য দেখো। রাত দ্বিপ্রহরে সিরাজের শিবিরে মোহনলাল এসে জানায় যুদ্ধের প্রস্তুতি শেষ, অর্থাৎ যুদ্ধ করবে। কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের সৈন্য লক্ষ্যবাগে আশ্রয় নিয়েছিল। প্রশ্ন আসতে পারে, ইংরেজদের সৈন্য কোথায় আশ্রয় নিয়েছিল? লক্ষ্যবাগ নামে একটা দুর্গে আশ্রয় নিয়ে। তাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000, কিন্তু নবাবের পক্ষে ছিল কয় হাজার? 50,000। নবাবের সন্দেহ মীর জাফর রায় দুর্লভ আর তোমার সৈন্য দিবে না, কেননা সন্দেহ লাগতেছে, কেননা একবার তারা অন্যায় কাজ করছিল, নবাবের বিরুদ্ধে কি করছিল, ষড়যন্ত্র করছিল। হয়তো মীর জাফর যেহেতু সৈন্যদের প্রধান, হয়তো তোমার নবাবের বিরুদ্ধে থাকতে পারে। এটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল কে? নবাব। হয়তো যুদ্ধের মাঠে মীর জাফর আবার বেইমানি করতে পারে। তো এরপর দেখো প্রহরীরা উমর বেগের নাম শুনছ? উমর বেগ মীর জাফরের গুপ্তচর। মীর জাফরের গুপ্তচরের নাম কি? উমর বেগ। উমর ভাইয়ের ভাই কমর বেগকে বন্দী করে সিদ্ধান্ত হয় কাল যুদ্ধ শেষ হলে মুক্তি দেওয়া হবে, অর্থাৎ যুদ্ধ করার জন্য আর কি। তৃতীয় দৃশ্য। যুদ্ধের প্রথম প্রহরে নবাবের পক্ষে জয়ের সম্ভাবনা থাকলেও কিন্তু পলাশীর যুদ্ধের ক্ষেত্রে জানা যায় সেখানকার সেনাপতিকে, সৈন্যদের সেনাপতির নাম কি? মীর জাফরের যুদ্ধে অংশগ্রহণ করবে না, অর্থাৎ আগামীকার যুদ্ধ সংগঠিত হবে পলাশীর যুদ্ধ, কিন্তু জানা যায় যে কে? মীর জাফর কি করবে না? অংশগ্রহণ করবে না। এবং নৌবে সিংহ, বদ্রে আলী, মীর মর্দান নিহত হলে যুদ্ধে সিরাজ কি হয়? পরাজিত হয়। কেননা একটা নকশা ছিল তোমার, মীর মর্দান তাদেরকে বলেছিল তোমরা সামনের দিকে যাও। কোন দুর্গে? দুর্গেটার নাম কি এখন বলছি, বলো। লক্ষ্যবাগ। ইংরেজরা অবস্থান করতেছে,
এইদিকে সবাই মিলে লক্ষ্যভাগের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু নবাব তার সৈন্য নিয়ে চলে আসে। কিন্তু মীর মর্দান সেখান থেকে কি আসে নাই, বদরে আলী আসে নাই, নৌবে সিংহ সেখান থেকে আসে নাই, তাদেরকে হত্যা করে ফেলে। এগুলো নবাবের প্রধান প্রধান মানুষ, মানে আপন মানুষ আর কি। তাদেরকে হত্যা করার পর নবাব কি হয়, পরাজিত হয়। মোহনলালের পরামর্শে সিরাজ দেহরক্ষী নিয়ে রাজধানী মুর্শিদাবাদে যায় শক্তি সঞ্চার এবং সৈন্য সংগ্রহের উদ্দেশ্যে। যে তোমার ইংরেজদের কাছে পরাজিত হয়েছে, এই জন্য মোহনলাল আবার একটা কি, মোহনলালের পরামর্শে নবাব কি করে, আবার মুর্শিদাবাদে যায়। রাজধানীর নাম কি ছিল, মুর্শিদাবাদে যাই কি জন্য, আবার সৈন্য নিয়ে আসার জন্য, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যখন মির্জাফর ক্লাইভ নবাবের শিবিরে উপস্থিত হয়, তখন দেখে সিরাজ নেই। কোথায়, প্রাসাদে সিরাজ নেই। শেষে নারায়ণ সিং ক্লাইভের হাতে মৃত্যুবরণ করে। নারায়ণ সিং এর নাম শোনা নেই? অর্থাৎ পশু পাখির ভাষা বুঝতো। তিনি নবাবের গুপ্তচর, তিনি ইংরেজদের কাছে গমন করত। তারপর তোমার মির্জাফরদের কাছে গমন করে সে কি করত, নাচ গান করত। তখন নবাবরা, ইংরেজরা এবং মির্জাফররা তাকে খুব দেখতে পারত, পছন্দ করত। কিন্তু নারায়ণ সিং ছিল কার গুপ্তচর, নবাবের গুপ্তচর। জানার পর ইংরেজরা তাকেও কি করে ফেলে, হত্যা করে ফেলে। তোমাদের প্রশ্ন আসতে পারে, নারায়ণ সিং কে হত্যা করে? ক্লাইভ। কে হত্যা করে? ক্লাইভ। চতুর্থ দৃশ্য, দরবারে নবাবের ডাকে সাড়া দিয়ে সাধারণ জনগণ কি করে উপস্থিত হলেও নবাবে তাদের সাহস জোগাতে পারেনি। কেন? টাকা ছিল না, অস্ত্র ছিল না। তিনি রাজকুশ খুলে দেন, কিন্তু তারা শেষে অর্থ নিয়ে পালিয়ে যায়। এমনই করে তার শ্বশুর, রাজ্যের মানুষে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কোষাগার যেখানে স্বর্ণ অলংকার থাকে সেটা খুলে দেয়, কেননা তারা যুদ্ধ করার জন্য। কিন্তু তারা কি করে, কোষাগার থেকে স্বর্ণগুলো নিয়ে, এমনকি তার শ্বশুর নাম কি ছিল, লুৎফুন্নেসার বাবার নাম কি, ইরিস্কাও সেখান থেকে কি পালিয়ে যায়, কি নিয়ে, স্বর্ণ অলংকার নিয়ে কোষাগার থেকে। তারপর খালি দরবারে আসে লুৎফুন্নেসা, তার স্ত্রী। সে পরামর্শ দেয় এখান থেকে তারা চলে যাবে, আর বিদ্রোহ করবে না। তারপর সে লুৎফুন্নেসাকে নিয়ে কোথায় চলে যায়, পাটনায় চলে যায়। কোথায় চলে যায়? অর্থাৎ নবাব পরাজিত হওয়ার পর কোথায় যায়? মুর্শিদাবাদে দ্বিতীয়বার যায়। কোথায়? পাটনায়। এরপর লুৎফুন্নেসার কক্ষে, এরপর দেখো এইটুকু। তারপর তোমার সেখানে পালিয়ে যাওয়ার পর নবাবকে তারা ধরে ফেলে। মির্জাফরের একটা জামাতা ছিল, পাটনার যে সিংহাসনের প্রধান ছিল, তার মাধ্যমে মির্জাফরের জামাতা মানে কি মীর স্বামীর মাধ্যমে সহযোগিতায় নবাবকে তারা কি করে ফেলে, ধরে ফেলার পর নবাবকে কারাগার বন্দী করে। কিন্তু ইংরেজরা বলেছিল নবাব যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মির্জাফর কি করতে পারবেন, সিংহাসনে বসতে পারবে না। তখন মির্জাফরকে কি করে, সিংহাসনে বসানোর জন্য মির্জাফরকে বলে তুমি নবাবকে হত্যা করো। কিন্তু মির্জাফর নবাবকে কি করতে পারতেছে না, হত্যা করতে পারতেছে না, যেহেতু আত্মীয়। কিন্তু সে বলেছিল তুমি যদি হত্যা করতে না পারো তোমাকে সিংহাসনে বসানোর ব্যবস্থা করে দিবে। তখন সিংহাসনের লোক ছিল কার, মির্জাফরের ছেলে মীর মিররেরও। তখন মোহাম্মদী বেগকে ভাড়া করে কারা, ইংরেজরা। এবং মীর মিররকে বলেছিল তোমাকে সিংহাসনে দিব, তোমার বাবাকে হত্যা করবো এবং তোমাকে লুৎফুন্নেসাকে দিব। কেননা মীর মিরর লুৎফুন্নেসাকে ভালোবাসতো। কার ছেলে, তোমার মির্জাফরের ছেলে মীর মিরর কাকে ভালোবাসতো, লুৎফুন্নেসাকে, নবাবের স্ত্রীকে ভালোবাসতো। তখন মিরর সবাই মিলে মোহাম্মদী বেগের মাধ্যমে মোহাম্মদী বেগকে টাকা দিয়ে নবাবকে হত্যা করে ফেলে। অর্থাৎ সামান্য কিছু টাকার জন্য, 10,000 টাকার বিনিময়ে। আসতে পারে মোহাম্মদী বেগ কত হাজার টাকার বিনিময়ে নবাবকে হত্যা করে, মাত্র 10,000 টাকার বিনিময়ে নবাবকে হত্যা করে। 10,000 টাকার বিনিময়ে হত্যা করে। এরপরে তোমার এই যে এশিয়া মহাদেশে ইংরেজরা কি 200 বছর আমাদের উপর কি করে, নির্যাতন নিপীড়ন করে। তবে ইংরেজরা এসে একটা লাভজনক হলো, শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়েছে প্রচুর পরিমাণ। যেমন তোমার ফোর্ট উইলিয়াম কলেজ নির্মাণ হওয়ার পর তোমার সেখানকার যারা টিচার ছিল তাদের মাধ্যমে
এই বাংলার ভূখণ্ডের মধ্যে শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে চালু হয়। যেমন পুটুলিয়া কলেজ নির্মাণ হয়েছিল 1800 সালে। তখন 1800 সালে নির্মাণ হওয়ার পর আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতির দিকে চলে যায় আর কি। আহিত ভিডিওটা স্টপ করো।